রাজবংশী সম্প্রদায়ের নেতা বা আহ, অমুক সম্প্রদায়ের নেতা, সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা, বামেদের কোনো সংখ্যালঘু সেল নেই, কোনো ইয়ে নেই। এদের নীতিটাই সেরকম, কমিউনিস্ট আদর্শটাই আলাদা। এদের ভিতর কোনো জাত পাত ইয়ে নেই। কমিউনিস্টে কি বলেছে, সেই কমিউনিজমের মূল তত্ত্বটাকে যদি আমরা না বুঝি, না জানি। আমি তো তিনটে বেসিক্যালির উপরে আমি কমিউনিস্ট পার্টির মতাদর্শে বিশ্বাসী। আমি যখন ক্লাস 4-এ পড়েছি তখন সক্রেটিসের একটা উক্তি আমি পড়েছিলাম, সেখানে পরিষ্কার লেখা ছিল, জ্ঞানীপূর্ণ সুতরাং সকলকে শিক্ষা দেওয়া দরকার, শিক্ষার আলমে ন্যায় অন্যায় পালিয়ে যাবে, সবকিছু যুক্তি দিয়ে গ্রহণ করতে হবে, ন্যায়ের প্রতিবাদে শাসকের হাতে প্রাণ দিতে হবে। এটা তো কমিউনিস্টের আদর্শ। আমাদের গুরুচাঁদ ঠাকুর বলেছে যে খাও আর না খাও, ছেলে মেয়েকে শিক্ষা দাও। শিক্ষার জন্য প্রয়োজনে তুমি ভিক্ষা করো, তবুও ছেলে মেয়েকে শিক্ষা দাও। শিক্ষা মানুষের ভিত্তি তৈরি করে। তাহলে গুরুচাঁদ ঠাকুর তার শিক্ষার জন্য আমাদের সম্প্রদায়ের জন্য গোয়াল ঘরে স্কুল তৈরি করেছিল। গোয়াল ঘরে দিয়ে 1100 স্কুল তৈরি করেছিল। 1100। সেখান থেকে তো স্কুল শিক্ষার মাধ্যমে মানুষকে নিয়ে এসেছিল। আমাদের বামফ্রন্ট কি করেছিল, 34 বছরে এসে গ্রাম বাংলায় স্কুলই তৈরি করেছে, প্রাইমারি স্কুল, জুনিয়র হাই স্কুল, হাই স্কুল। আর বর্তমানে এই সরকার বিগত 1 বছরে প্রায় 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে। এই প্রচার তো আমাদের যে ছাত্র ফেডারেশনের যে সংগঠন যারা প্রচার করছে, মানুষ এগুলো নিচ্ছে না। না, একটা এই যে কথা বলি, আপনি বলছেন 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, একদম একদম যুক্তিযোগ্য। যেটা আমরাও যে তথ্য আছে সেই তথ্য নিয়ে আমিও হয়তো কথা বলেছি অনেকবার। কিন্তু যদি দেখা যায় এই সময়ে 8,000 স্কুল বন্ধ হতে পারে, কিন্তু হাজারো হাজারো প্রাইভেট স্কুল খুলে গেছে। হ্যাঁ, সেটা 2020 সালের শিক্ষা আইন, যেটা কেন্দ্রীয় সরকার পাশ করে দিয়েছে, দিদি সঙ্গে সঙ্গে সেটাকে ঢাল করে পশ্চিমবঙ্গে হাজারো বেসরকারি স্কুলে লাইসেন্স দিয়েছে। অর্থাৎ কি হচ্ছে, গরিব মানুষের ছেলে মেয়ে সামনের বিগত 10 বছরের দিকে স্কুলের থেকে পিছিয়ে আসবে আসবে, আর যাদের টাকা আছে তাদের ছেলে মেয়ে শিক্ষা লাভ করবে। তার মানে কি, পরিস্থিতিটা এমন জায়গায় যাচ্ছে, সিএ এনআরসির মাধ্যমে এক শ্রেণীর মানুষকে দুর্বল করে দাও, ডি ভোটার করে দাও, দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করো। আর সরকারের এই শিক্ষানীতির মাধ্যম দিয়ে, কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতি বা রাজ্য সরকারের শিক্ষানীতির মাধ্যম দিয়ে এই নিম্নবর্গের মানুষের, গরিব মানুষের জন্য, মানে ওদের ছেলে মেয়ে যাতে শিক্ষা অগ্রসর হতে না পারে, তারা এই দাবিটাকে, যে আমি বেকার, এই দাবিটা পেশ করতে না পারে, তার জন্য এই পরিকল্পনা চলছে। অদূর ভবিষ্যতে এই কর্পোরেট সংস্থাদের কম পয়সায় লেবার তৈরি করে দেবে। এটাই তো পলিসি, এটাই প্রোগ্রাম। আগামী 20 বছরে সেটা চলবে। বামপন্থীরা তো এই কথাগুলো বলছে, কিন্তু মানুষ তো তাদের সেই, যখন মানুষ বুঝবে, কখন, যখন মানুষ ঠেকবে তখন বুঝবে। আচ্ছা, একটা প্রশ্ন করি। এই যে আপনারা বলছেন বিজেপি কিছু করেনি আহ নমশূদ্র সম্প্রদায়ের জন্য, মতুয়া সম্প্রদায়ের জন্য, তৃণমূল কিছু করেনি, বামেরা কি করেছিল মতুয়া সম্প্রদায়ের জন্য? কোনো কাজ করেছে বামেরা? ওপার বাংলার থেকে যখন এই সম্প্রদায়ের মানুষ যখন আস্তে আস্তে করে এই বাংলায় এসেছিল, তখন এখানে একটা গভর্নমেন্ট ছিল, বামপন্থীদের গভর্নমেন্ট। তাদের কিন্তু এখান থেকে আসার সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু তাড়িয়ে দেয়নি, বরঞ্চ একটা ব্যাঙের ছাতার মতো একটা ছত্র ছায়ার ভিতর রেখেছিল। আজ পড়তে দেয়নি। যা কিছু সরকারের যেটুকু পলিসি ছিল, যেটুকু ইয়ে ছিল, সেইটুকুর মাধ্যম দিয়ে তাদেরকে একটা পরিস্থিতির উপর নিয়েছিল। শিক্ষার থেকে তো তাদের বিতাড়িত করেনি, শিক্ষা দিয়েছে। সরকারের সামান্য ক্ষমতার মাধ্যম দিয়ে তাদের যেটুকু সুযোগ সুবিধা সেটুকু দিয়েছে, করেছে। এবং উম, আপনি যদি একটু খুব সম্ভবত যদি একটু আপনি ইতিহাস ঘুঁটে দেখবেন, বামফ্রন্টের বিধায়ক ছিল হরিপদ বিশ্বাস, মতুয়া সম্প্রদায়। মতুয়া সম্প্রদায়ের। ঠাকুর বাড়িতে উনি মনে হয় এখনো মতুয়া মহাসংঘের সদস্য আছে। যারা কমিউনিস্ট করে তারা তো ফলাও করে কিছু বলে না, বলতেও চায় না। ভদ্রলোক, ঠাকুর বাড়ির কি অবদান আছে আপনি যদি একটু খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন। কারণ আদর্শটাই সব থেকে বড় কথা।
আমি আদর্শে কি আদর্শে চলবো, আমার রাজনৈতিক অধিকার, আমার ব্যক্তিগত অধিকার, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। আর সব থেকে বাম ফিরবে এ আশা তো সকলেরই আছে, কারণ বিজেপি যে 12টা সিট পেয়েছে এটা তো বিজেপির ওদের টার্গেট ছিল না, কিন্তু হয়েছে তো এটা। বামেদের ভোট সামান্য পার্সেন্ট হলেও বেড়েছে। এবার 2026-এ গিয়ে বিজেপি রেজাল্ট কি হবে সেটা মানে একটা প্রশ্ন চিহ্ন। পঞ্চায়েত দেখলো, একটা বিধানসভা দেখলো। হ্যাঁ, বামেদের তো অত সুযোগ দেয়নি 11 সালে চলে যাওয়ার পরে। আহ, আমি মনে 11-র পরে 13, 14 লোকসভা, 14 লোকসভার পরে 11, 13 বিধানসভা, 14 লোকসভা, তারপরে 16 বিধানসভা দেখেই মানুষ বামেদের রিজেক্ট করলো, মানে 3টে টাইম। রাইট। আর এবারে তারপরে বিজেপি। হ্যাঁ, এবারে দেখুন, আমি মনে করি যদি সরকারের বিকল্প মানুষ যদি কাউকে ভাবে, সেটা আমার মনে হয় না 5 বছরের বেশি লাগার কথা একটা দলের সংগঠন তৈরি করতে। যেই দলের হ্যাঁ, কাছে 38% ভোট রয়েছে, হতে পারে অ্যাকচুয়ালি প্রবলেম ওই দলের কাছে লিডার্স সংখ্যাটা খুব কম, বিজেপি থেকে তৃণমূল থেকে হায়ার করতে হয় লিডার্স, এই কারণেই হয়তো পাচ্ছে না। যাই হোক, বিজেপির দ্বারা আমারও মনে হয় হবে না। আমি ওই যতটা বুদ্ধি, যতটা দেখছি, ততটাই বলো মানুষ রিজেক্ট করছে বারবার। এবারে ব্যাপারটা কি, একটা পার্সেন্টেজ পাচ্ছে, ভালো পার্সেন্টেজ, যেই পার্সেন্টেজটা বামেদের দিকে যদি আসতো না, এই ভোট হুম, ব্যাংকটা যদি বামেদের দিকে বাড়তো, আমি কনফার্ম ছিলাম বামেদের সংগঠন যদি এই 38% ভোট বামেদের হয়ে যেত না, হুম। বামেদের সংগঠন কোথায় যে চলে যেত তার কোনো ঠিক নেই। এই যে 38, সংগঠন হয়েছে তার 10 গুণ বেশি সংগঠন বেড়ে যেত। 38% ভোট যদি বামেরা এই লোকসভায় পেত, 2026-এ মমতা ব্যানার্জি সরকার পতন অনিবার্য ছিল, 100% শিওর ছিল। কিন্তু মানুষের ওই একটাই ছিল যে দেখি এবার কি হয়, দেখি এবার কি হয়। কিন্তু মানুষ তো এই এই যে বাজেট পেশ হয়েছে, বাজেটের ভিতর দিয়েও তো মানুষ এখনো চেতনার ভিতর আসলো না। বাজেট তো সারের সারের ভর্তুকি কমিয়ে দিল পার্সেন্টেজ। গরিব মানুষের জন্য কি রেখেছে বাজেটে? কিছুই রাখেনি। কৃষকের জন্য কি রেখেছে? কিছুই রাখেনি। এই যে আমাদের এখানে পুরো পাট চাষি যারা আছে, কিচ্ছু নেই। পাট চাষ করবে, ঘরের থেকে পয়সা দিয়ে পাট কেটে তুলতে হবে, মার্কেটে বিক্রি করতে হবে। পাটের যা সহায়ক মূল্য বেড়েছে, যা খরচা হবে, এমনিতে জল নেই, কৃত্রিম উপায়ে জল দিয়ে পাট পচাতে হবে, খরচা দ্বিগুণ হয়ে যাবে। সারের দাম তো অনেক বেড়ে গেছে না? হ্যাঁ, সারের দাম বাড়বে। 24% ভর্তুকি কমিয়েছে, তার মানে সারের দাম তো আরো বাড়বে। এমনিতেও এখন মানে আলু স্ট্রাইক চললো কিছুদিন আগে। আলু দেখলাম, আলুর দামও এখন প্রায় 40-45 টাকা মনে হয়। কত চলছে? ওরকম বা মার্কেটে 40 টাকা এরকম বিক্রি হচ্ছে, কিন্তু সে আন্দাজে যারা পেঁয়াজ চাষ করেছে, পেঁয়াজ চাষিদের পেঁয়াজের পয়সা নেই। হ্যাঁ, পেঁয়াজের এটা ঠিক, ঠিক কথাই। আমরা দেখতে তো পাচ্ছি মার্কেটে একদম মানে বাজার একদম মানে কি আগুন হয়ে গেছে। সবজির বাজার আগুন হয়ে গেছে, সাধারণ মানুষের নাগালের বাইরে। সাধারণ মানুষ মানে কত টাকা রয়েছে বাজার করতে নিয়ে যাবে? 200 টাকা তাদের কাছে অনেক, যারা দিনমজুর কাজ করে। তারা 200 টাকা নিয়ে যদি বাজারে যায়, সে তো আলু কিনতেই, 2 কিলো আলু কিনতেই চলে যাবে প্রায় 80 টাকার কাছাকাছি। আর কি করবে? মজুরি পেঁয়াজ যারা কিনতে, 500 পেঁয়াজ কিনতে চলে যাবে 30 টাকা। খোলা মার্কেটে 60 টাকা বিক্রি হলেও যারা পাইকারি কিনছে তারা তো অত দামে কিনছে না। পাইকারি মার্কেট কত? 25 টাকা থেকে 30 টাকা, এর বেশি নেই। যারা পেঁয়াজ স্টক করে রেখেছে চাষি, তারা তো তাদের খরচার পয়সাই উঠবে না, এরকম পরিস্থিতি।